আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সিলেক্টেড শর্ট নোটস ফর কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা জানি যে বিসিএস রিটেন এক্সামে শর্ট নোটস বা সংক্ষিপ্ত টিকা থাকে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে, এবং চাকরির যত পরীক্ষা আছে, ব্যাংক এক্সাম আছে, অন্যান্য যত সরকারি চাকরির পরীক্ষা আছে, অন্যান্য যত নিয়োগ পরীক্ষা আছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে লিখিত পার্টে আমাদের যে সেকেন্ড ধাপ এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষায় কিন্তু প্রচুর শর্ট নোট বা টিকা আকারে প্রচুর প্রশ্ন আসে এবং সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই থাকে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সাজেশন এবং শর্ট নোটসের একটা সিরিজ আমি শুরু করেছি। এর আগে আমাদের অলরেডি 3 থেকে 4টা ক্লাস হয়ে গিয়েছে। তো যারা মিস করেছেন তারা প্লেলিস্টে যে শর্ট নোটসের প্লেলিস্ট করা আছে, তারা সেখানে আগের যত শর্ট নোটস সাজেশন সেটা পাবেন। এবং আজকে আমরা আরও কিছু সিলেক্টেড শর্ট নোটস দেখব। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন তাহলে আমরা এখন প্রথম যে শর্ট নোটসটা আছে বা প্রথম যে টপিক যার উপরে শর্ট নোটস আসতে পারে সেটা দেখে নিই। এজেন্সি টু ইনোভেট প্রতিষ্ঠা। বাংলাদেশের জনবান্ধব সেবা ব্যবস্থার উন্নয়নে তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এজেন্সি টু ইনোভেট A2I নামে একটি এজেন্সি প্রণয়নকল্পে 5 জুলাই 2023 এজেন্সি টু ইনোভেট বিল 2023 জাতীয় সংসদে পাশ হয়। 11 জুলাই 2023 রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। এরপর 5 ফেব্রুয়ারি 2024 সরকার প্রজ্ঞাপন জারি করে এজেন্সি টু ইনোভেট প্রতিষ্ঠা করে। 6 ফেব্রুয়ারি 2024 যা গেজেট আকারে প্রকাশ করা হয়। এজেন্সিটি হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থার 15 সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবেন এর সভাপতি। সর্বশেষ প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান। আচ্ছা, নাম এজেন্সি টু ইনোভেট A2I, প্রতিষ্ঠা 5 ফেব্রুয়ারি 2024। তাহলে এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। 5 ফেব্রুয়ারি 2024 প্রতিষ্ঠা পায়। গেজেট প্রকাশ 6 ফেব্রুয়ারি 2024 এবং যে মন্ত্রণালয়ের অধীনে A2I থাকবে সেটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল, প্রতিষ্ঠা 3 জানুয়ারি 2024, গেজেট প্রকাশ 6 জানুয়ারি 2024। যে মন্ত্রণালয়ের অধীনে সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, প্রতিষ্ঠা 18 সেপ্টেম্বর 2023, গেজেট প্রকাশ 18 সেপ্টেম্বর 2023। যে মন্ত্রণালয়ের অধীনে থাকবে সেটা হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, প্রতিষ্ঠা 11 জুলাই 2023, গেজেট প্রকাশ 11 জুলাই 2023। যে মন্ত্রণালয়ের অধীনে সেটা হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, ভেরি ইম্পর্টেন্ট এটা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা পায় 2রা এপ্রিল 2023, গেজেট প্রকাশ 2রা এপ্রিল 2023 এবং যে মন্ত্রণালয়ের অধীনে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখানে শর্ট নোটস থেকে এটা কিন্তু এমসিকিউ আকারেও কিন্তু চলে আসতে পারে এই প্রতিষ্ঠানগুলো। সো খুব মনোযোগ দিয়ে এগুলো একটু বারবার দেখবেন যেন মনে থাকে। আচ্ছা, লোহিত সাগরের আতঙ্কে হুতি বিদ্রোহী। তাহলে আমরা জানি আন্তর্জাতিক বিষয়াবলীর কিন্তু শর্ট নোটস বা প্রবলেম সলভিং, ঠিক আছে, বা অ্যানালাইটিক কোনো প্রশ্ন যে লিখিত পরীক্ষায় দেখবেন, শর্ট নোটস থাকে 4 মার্কের, অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকে 15 মার্কের এবং প্রবলেম সলভিংও 15 মার্কের থাকে। তো হুথি অর্থাৎ এটা একটা কি গোষ্ঠী, এবং এটা হচ্ছে শর্ট নোটসে সরাসরি চলে আসে যে টেরোরিস্ট গ্রুপ নিয়ে লিখুন, যত গ্রুপ আছে নাম লিখুন। এরকম শর্ট নোটস থেকে শুরু করে অ্যানালিটিক্যাল কোনো প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল প্রশ্ন অথবা প্রবলেম সলভিংয়েও কিন্তু দিয়ে দিতে পারে যে হুথি ইস্যু, রাইট অ্যাবাউট ইট, হোয়াট ইজ ইউর থট অন দিস, বা কারেন্ট কোনো যদি সিচুয়েশন তৈরি হয় বিদেশে, হ্যাঁ, আন্তর্জাতিক প্রাঙ্গণে যদি এই হুথি রিলেটেড কোনো ক্রাইসিস চলে সেক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। এই কারণে আমরা কিন্তু পড়ব। 9 ডিসেম্বর 2023 থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে বিশ্ব বাণিজ্যের অন্যতম নৌপথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকির সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে হুতিদের নিয়ে বিশেষ কিছু তথ্য। তাহলে এই
এখন যেহেতু এই ঘটনাটা রিসেন্ট একটা ঘটেছে, লোহিত সাগরও খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ট্রেডে, সো এই কারণে এখন আমরা এই হুথিদেরকে নিয়ে যাবতীয় স্টাডিটা করে ফেলবো। নাম্বার 1 বিষয়টা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হুথি কারা। হুথি, এই যে ইংলিশে লিখতে গেলে হাউথি, HOUTHI, অর আল হুথিয়ান। তাহলে হুথি হচ্ছে আরবি শব্দ আল হুসিউন থেকে এসেছে, তবে স্থানীয়রা এদের হুথি নামে ডাকে। আনুষ্ঠানিকভাবে যারা আনসারুল্লাহ নামেও পরিচিত, তাহলে আনুষ্ঠানিকভাবে কিন্তু এরা আনসারুল্লাহ নামেও পরিচিত। 1990 সালে উত্তর ইয়েমেন থেকে হুথি মুভমেন্ট শুরু হয়। সেখানের অধিকাংশ মানুষই জায়েদিজম অনুসরণ করেন, যা শিয়া মুসলিমদের একটি শাখা। 8ম শতকে জায়েদ ইবনে আলীর নামে জায়েদিজম নামকরণ করা হয়। জায়েদ ইবনে আলী হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হোসেনের নাতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হুসি বা হুতিদের প্রচার বাক্য: আল্লাহ সর্বমহান, আমেরিকার পতন ঘটুক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের জন্য অভিশাপ, ইসলামের বিজয় হোক। তাহলে এটা হচ্ছে ওদের প্রচার বাক্য। তাহলে আমরা কিন্তু তাদের মেন্টালিটিটা বুঝতে পারছি যে অ্যান্টি আমেরিকান। দেখেন, আমেরিকার পতন ঘটুক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের জন্য অভিশাপ, আর কি ইসলামের বিজয় হোক। তাহলে আমরা এই প্রচার বাক্য দেখলে কিন্তু তাদের একটা সেন্টিমেন্টটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। হুথিদের নেতা হুসেইন আল হুথি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক হুথি আন্দোলন শুরু করেন। তাহলে একটা আমরা ইনফরমেশন পেলাম যে হুথিদের নেতা হুসেইন আল হুথি, ইনি হচ্ছেন সর্বপ্রথম শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক হুথি আন্দোলনটা শুরু করেন। কে? হুসেইন আল হুথি। সুন্নি মৌলবাদ মোকাবেলা, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবেলায় আল হুথি এই আন্দোলন গড়ে তোলেন। বর্তমানে সানা সহ ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। হুথিদের বর্তমান নেতা আব্দুল মালিক আল হুথি, এই যে ছবি দেখতে পাচ্ছেন, বর্তমান নেতা আব্দুল মালিক আল হুথি। ওনার জন্ম হচ্ছে 22 মে 1979, জন্ম উত্তর ইয়েমেন এবং ধর্ম হচ্ছে শিয়া ইসলাম। আচ্ছা, ক্ষমতায় হুতিরা। লোহিত সাগরের আতঙ্ক, হুতি বিদ্রোহী। আচ্ছা, 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালেহ। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালেহ, যদিও ইয়েমেনের অধিকাংশ জনগণ ছিল এর বিরুদ্ধে। এই সুযোগটি কাজে লাগান হুসেইন আল হুথি। এজন্য সালেহ সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 2004 সালের সেপ্টেম্বরে তাকে হত্যা করে। হুসেইন আল হুথিকে হত্যার পর হুথিদের সামরিক শাখায় ইয়েমেনি তরুণরা দলে দলে যোগদান করে। 2011 সালের আরব বসন্তে হুথিরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা দখল করে নেয়। 2014 সালে গোষ্ঠীটির রাজধানী সানা এবং সৌদি আরবের কাছাকাছি পশ্চিম ও উত্তর অংশসহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। 2015 সালে হুথিরা রাষ্ট্রপতির বাসভবনও দখল করে নেয়। এরপর 26 মার্চ 2015 হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব ও তার মিত্ররা। তাহলে এখানে দেখেন আলী আবদুল্লাহ সালেহ এর ছবি। হুথিদের সামরিক সক্ষমতা। হুথিরা সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ইউএভি ও চালকবিহীন জাহাজ USVs ব্যবহার করে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির প্রতিবেদন অনুযায়ী হুথিদের কাছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 80 থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে রয়েছে সাদ ও সেজ্জিল মিসাইল। তাহলে এখানে ছবি দেখতে পাচ্ছি, সানা দখলের দিন স্মরণে হুথিদের সামরিক শক্তিমত্তা প্রদর্শন। ছবি রয়টার্সের ছবি এটা। তো দেখেন তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে হুথিরা। লোহিত সাগরে অভিযান। 7 অক্টোবর 2023 ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর হুথি বিদ্রোহীরা হামাসের পক্ষে নিজেদের অবস্থানের ঘোষণা দেয়।
2023 সালের ডিসেম্বরের শুরু থেকে তারা শত্রুপক্ষের জাহাজ লক্ষ্য করে আক্রমণ শুরু করে। তবে এর মধ্যে 9 জানুয়ারি 2024 সবচেয়ে বড় আক্রমণ চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়া হয়। এর আগে 19 নভেম্বর 2023 লোহিত সাগর থেকে ইসরায়েলি নাগরিকদের অংশীদারিত্ব থাকা দ্য গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ আক্রমণ করে হুথি। ইয়েমেনে হামলা। 12 জানুয়ারি 2024 ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে দেশটিতে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলায় ব্যবহার করা হয় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো জাহাজ থেকে ছোড়া হয়। এছাড়া হামলায় যুদ্ধ বিমানও ব্যবহার করা হয়। এখানে ছবি দেখেন, দ্য গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ আক্রমণ করে হুথি। তাহলে নাম কি? দ্য গ্যালাক্সি লিডার। এটা কিন্তু একটা এমসিকিউ চলে আসতে পারে রিসেন্ট অ্যাফেয়ার্সের, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব মিয়ানমার, অশান্ত মিয়ানমার। আমরা জানি মিয়ানমারে এখন নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশ মিয়ানমার বর্ডারে, ঠিক আছে? তো এই কারণে এখন আবার মিয়ানমার সম্পর্কে একটু আমাদের জানতে হবে, তাহলে কারণ প্রশ্ন চলে আসতে পারে। এই কারণে আমরা এখন একটু দেখব। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম যে 1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটায়। এই হচ্ছে নাম, এই দেখেন ছবি, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাই। সে থেকেই চলছে গণতন্ত্রকামী জনগণের সাথে সেনাবাহিনীর সংঘাত। সম্প্রতি বাংলাদেশের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যে এই সংঘাত ভয়াবহ আকার ধারণ করে। এই জন্য এখন এটা ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। বাংলাদেশ মিয়ানমার বর্ডারে কিন্তু নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই যে রাখাইন রাজ্যে এই সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। তো এই কারণে এখন আমাদের এটা স্টাডি করতে হবে। ক্ষমতাধর সেনাবাহিনী। মিয়ানমারের সেনাবাহিনী রাষ্ট্রটির তুলনায় বেশি বয়স্ক। 1947 সালে থাইল্যান্ডে এটি প্রতিষ্ঠা করা হয় এবং তখন এর নাম ছিল বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি। তাহলে বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি, দেশটির স্বাধীনতার জনক অং সান এটি প্রতিষ্ঠা করেন। তাহলে নাম ছিল কি? বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি। মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদো। মিয়ানমারের সেনাবাহিনী দেখেন নাম হচ্ছে তাতমাদো নামেও পরিচিত। তাহলে কি নামেও পরিচিত? তাতমাদো নামে পরিচিত। 4 লাখের অধিক সেনা সদস্য নিয়ে দেশটির সেনাবাহিনী গঠিত। সর্বশেষ 1 ফেব্রুয়ারি 2021 সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাই। 2008 সালের সামরিক জান্তার তৈরি করা সংবিধানে দেশটির পার্লামেন্টের সামরিক বাহিনীর জন্য 25% আসন বরাদ্দ। সামরিক বাহিনীকে ভেটো ক্ষমতা দেওয়া এবং সাংবিধানিক পরিবর্তন আনতে হলে সামরিক বাহিনীর অনুমোদনের বাধ্যবাধকতা দেওয়া হয়। এছাড়াও প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় সামরিক বাহিনীর হাতে ন্যস্ত থাকে। 3 জনের মধ্যে 1 জন ভাইস প্রেসিডেন্ট সামরিক বাহিনীর হওয়া বাধ্যতামূলক করা এবং জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সামরিক বাহিনীর সদস্যদের সংখ্যা গরিষ্ঠতা রাখার ব্যবস্থা করা হয়। মিয়ানমারের সেনাবাহিনীর ছবি দেওয়া হচ্ছে। আমরা একটা এমসিকিউ কিন্তু পেয়ে গেলাম যে 25% কিন্তু সেনাবাহিনীদের থাকতে হবে। এই যে দেখেন, সেনাবাহিনীদের জন্য 25% বরাদ্দ হচ্ছে তাদের পার্লামেন্টে, এটা সংবিধানে দেওয়া আছে। তো এটা একটা এমসিকিউ কিন্তু হতে পারে যে 25% তাদের আসন। বাহিনীতে নিয়োগে নতুন আইন। তাহলে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীদের লড়াই চলছে। দেশটির বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে তারা। বিদ্রোহীদের দমাতে হোঁচট খেয়ে 10 ফেব্রুয়ারি 2024 একটি আইন পাশ করে জান্তা সরকার। এই আইন অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী পুরুষ ও 18 থেকে 27 বছর বয়সী নারীদের বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে। তাদের সর্বোচ্চ 2 বছর বাহিনীতে দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ 2 বছর অন্তত তাদের সর্বোচ্চ বাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। তবে রাষ্ট্রের জরুরি অবস্থায় সময় এটি 5 বছরও হতে পারে। যদি রাষ্ট্রের জরুরি অবস্থা হয় সেক্ষেত্রে 5 বছরও কিন্তু তাদের সার্ভিস দিতে হবে। আইন অনুযায়ী সামরিক বাহিনীতে যোগ দিতে সক্ষম মিয়ানমারে এমন 1,40,00,000 নাগরিক রয়েছেন। তাহলে 1,40,00,000 নাগরিক কিন্তু রয়েছে আইন অনুযায়ী যে তাদের বাহিনীতে যোগ দিতে সক্ষম।
পরিকল্পনা অনুযায়ী 2024 সালের এপ্রিলে প্রথম ধাপে 5,000 সদস্যকে সেনাবাহিনীতে যুক্ত করা হবে। অর্থাৎ প্রথম ধাপে 5,000 সদস্যকে যুক্ত করা হবে সেনাবাহিনীতে, এবং গত 5 বছরের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরও সেনাবাহিনীতে পুনরায় যোগ দিতে হবে। তাহলে কী সব উইয়ার্ড নিয়ম কিন্তু ওরা এনেছে, যে নিয়ম গ্রহণ করেছে। দেখেন, মিয়ানমারের রেঙ্গুনের থাই দূতাবাসের সামনে অপেক্ষারত তরুণদের লাইন। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে বাঁচার জন্য তাদের দেশ ছাড়ার চেষ্টা করছে। তারা এই যে দেশ ছাড়ার চেষ্টা করছে তরুণরা। নারী সামরিক বাহিনী, তাহলে এখানে দেখেন নারী সামরিক বাহিনীর ছবি। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এনইউজি বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট একটি বেসরকারি প্রশাসন। সেনা অভ্যুত্থানের বিরোধী অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদরা মিলে এটি গঠন করে। এনইউজির পক্ষে মিয়ানমারের জনসমর্থন রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এদেরকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে, চেক রিপাবলিক, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধিত্বমূলক কার্যালয় রয়েছে এদের। ইউনাইটেড ইনস্টিটিউট অফ পিস এর তথ্য অনুযায়ী কারেন, কাচিন, কারেন্নি ও শিন এরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট এনইউজির সাথে সম্পৃক্ত। এনইউজি মিয়ানমারের এক ধরনের নির্বাসিত সরকার। আচ্ছা, তাহলে এটা একটা আমরা খুব ভালো ইম্পর্টেন্ট একটা তথ্য পেয়ে গেলাম, যে এটা কিন্তু এক ধরনের নির্বাসিত সরকার। এবং এখানে আরও কিছু ইনফরমেশন পেলাম, যে দেখেন কারেন, কাচিন, কারেন্নি ও শিন এরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো এটাও একটা ইনফরমেশন আমরা পেলাম। অর্থাৎ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে এমন একটি সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধী পক্ষ হিসেবে কাজ করছে। তাহলে এটা এমন একটি সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধী পক্ষ হিসেবে কাজ করছে। আগে নির্বাচিত সরকারের কিছু সংসদ সদস্য ও আইন প্রণেতা মিলে 2021 সালে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এই সরকার গঠন করে। গঠন দেখেন, এটার গঠন হচ্ছে 16 এপ্রিল 2021। প্রেসিডেন্ট দুয়া লাশি লা ভারপ্রাপ্ত, প্রধানমন্ত্রী মাহন উইন খাইন থান। নামগুলো উইয়ার্ড, ঠিক আছে, এগুলো অত করবেন না, টেনশন করবেন না, ঠিক আছে। দেখবেন একবার, ওই এমসিকিউতে আসলে আপনি মনে পড়ে যাবে, ঠিক আছে। আপনি লিখে আসতে হবে না, এত কিছু লিখে আসার দরকার নেই। মন্ত্রীর সংখ্যা 28। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। পিপলস ডিফেন্স ফোর্স, মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা। তাহলে এনইউজি যে আমরা একটা শিখলাম একটু আগেই, সেটারই সশস্ত্র শাখা হচ্ছে পিপলস ডিফেন্স ফোর্স। এটির সাথে দেশটির বিভিন্ন রাজ্যের 30 এর অধিক বিদ্রোহী গ্রুপ যুক্ত রয়েছে। 5 মে 2021 পিডিএফ গঠন করা হয়, মানে পিপলস ডিফেন্স ফোর্সকে শর্টকাটে বলছে পিডিএফ। ঠিক আছে, তাহলে কবে? 5 মে 2021 এটি গঠন করা হয়। প্রতিষ্ঠাতা প্রধান ই মন এবং এর সৈন্য সংখ্যা 65,000-এরও বেশি। লোকাল ডিফেন্স ফোর্স, মিয়ানমারে 2022 সালের এপ্রিল পর্যন্ত 401টি লোকাল ডিফেন্স ফোর্স বা এলডিএফ সক্রিয় রয়েছে। এর মধ্যে 354টি এনইউজির সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। 100টি দল যোগ দেয় পিডিএফ এর সাথে, অর্থাৎ পিপলস ডিফেন্স ফোর্সের সাথে, আর অন্যগুলো পিডিটি এর সাথে যুক্ত হয়। স্থানীয় এসব প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বেশিরভাগই 2021 সালের মার্চের পর গঠিত হয়েছে। এলডিএফ এর অধীনে প্রায় 30,000 সেনা রয়েছে। এলডিএফ মূলত, এই যে লোকাল ডিফেন্স ফোর্স, মূলত সাম্প্রদায়িক এবং ডায়াসপোরা জনগোষ্ঠীর দেওয়া তহবিলের মাধ্যমে অর্থায়ন করে থাকে। আচ্ছা, পিপলস ডিফেন্স টিম তাহলে কি? পিপলস ডিফেন্স টিম গঠন করে ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট। এরা মূলত শহরাঞ্চলে গেরিলা যুদ্ধ পরিচালনা করে। তাহলে এরা মূলত শহরাঞ্চলে গেরিলা যুদ্ধ পরিচালনা করে হচ্ছে পিপলস ডিফেন্স টিম। তবে বর্তমানে এরা গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এনইউসির তথ্য অনুযায়ী 330টি শহরের মধ্যে 250টি শহরে পিডিটি গঠন করা হয়, যে পিপলস ডিফেন্স টিম মানে শর্টকাটে পিডিটি। বিশেষ করে সাগাইং এবং মাগওয়ে এলাকার এদের তৎপরতা বেশি। নামগুলো উইয়ার্ড, তাই না? এদের জায়গার নামও কেমন কেমন, আবার মানুষের নামগুলো কেমন। 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট অ্যালায়েন্স আমরা পড়ব। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলো এর আগে বিচ্ছিন্নভাবে জান্তা বিরোধী হামলা চালায়, কিন্তু 2023 সালের অক্টোবরে বিদ্রোহীদের 3টি নৃতাত্ত্বিক সশস্ত্র সংগঠন
তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA, আরাকান আর্মি AA এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স MNDA মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করে। এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বা মিয়ানমারের সশস্ত্র এথনিক আর্মড গ্রুপগুলোর যে কোয়ালিশন তৈরি হয় সেটা মূলত NUCর ছত্রছায়ায় বা NUGর সমর্থনে, আবার NUG ও তাদের সমর্থন পাচ্ছে। তাহলে এখানে দেখেন আরাকান আর্মি AA, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স MNDA এর লোগো মানে পতাকা, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA। ঠিক আছে, দেখলে মনে থাকবে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের আরও একটি আরাকান আর্মি, প্রধানত রাখাইন রাজ্য বা আরাকান ভিত্তিক ইউনাইটেড লীগ বা আরাকান ULA এর সামরিক শাখা। এটি প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন। বর্তমানে মিয়ানমারের এরা সবচেয়ে বেশি অস্ত্রের অধিকারী বিদ্রোহী গোষ্ঠী। তাহলে আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের সবচেয়ে বেশি অস্ত্রের অধিকারী বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির মধ্যে অনেক রোহিঙ্গা বিদ্রোহীও অন্তর্ভুক্ত রয়েছে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে এটি সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত সশস্ত্র গোষ্ঠী। তাহলে প্রতিষ্ঠা কবে? 10 এপ্রিল 2009। প্রধান মেজর জেনারেল তুন মিয়াত নাইং। সদর দপ্তর লাইজা, কাচিন রাজ্য। বর্তমান সক্রিয়তার অঞ্চল হচ্ছে চীন রাজ্য, কাচিন রাজ্য, রাখাইন রাজ্য, শান রাজ্য, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সৈন্য সংখ্যা 30,000-এরও অধিক। আচ্ছা, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এটি মিয়ানমারের শান স্টেট কেন্দ্রিক রাজনৈতিক দল পালাউ স্টেট লিবারেশন ফ্রন্ট PSLF এর সশস্ত্র শাখা। প্রতিষ্ঠা 2009 সালে। চেয়ারম্যান হচ্ছে তার এইক বং। সদর দপ্তর নাম হসান, শান স্টেট, মিয়ানমার। সৈন্য সংখ্যা 10,000 থেকে 15,000। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি চীন সীমান্তের উত্তরাঞ্চলের শান রাজ্যে পরিচালিত হয় এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তারা স্থানীয় কোকাং জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসনের জন্য লড়ছে। তাহলে কিসের জন্য লড়ছে? কোকাং জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসন, অটোমেশন এর জন্য লড়ছে। এটি বার্মিজ সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকারী প্রথম সশস্ত্র সংগঠন। তাহলে প্রতিষ্ঠা কবে? 12 মার্চ 1989। প্রধান ফেউং ডেকসুন। সৈন্য সংখ্যা প্রায় 10,000। সক্রিয় অঞ্চল হচ্ছে কোকাং, শান স্টেট, মিয়ানমার। তাহলে এখানে অপারেশন 1027 নামে একটা ছোট্ট কিন্তু তথ্য আমরা দেখতে পাচ্ছি, এটা একটু পড়ে নিই। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স 27 অক্টোবর 2023 থেকে অনেক প্রদেশে তাতমাদর সেনা চৌকিগুলোতে হামলা চালায়। তাহলে অপারেশন 1027টা কেন ইম্পর্টেন্ট? এটা থ্রি ব্রাদারহুডের একটা অপারেশন। তারা হামলা চালায় হচ্ছে তাতমাদো, মানে ওই যে মিয়ানমারের যেই জান্তা সেনাবাহিনীকে তাতমাদো বলা হয়। তাহলে সেনা চৌকিগুলোতে হামলা চালায় 2023 অক্টোবর থেকে অনেক প্রদেশে। স্থানীয়ভাবে হামলার দিনকে স্মরণীয় রাখতে তারা অভিযানের নাম দেয় অপারেশন 1027 বা অপারেশন 1027। পরবর্তীতে PDF সহ, মানে পিপলস ডিফেন্স ফোর্স যেটা, তাহলে PDF সহ অনেক বিদ্রোহী গোষ্ঠী এই অপারেশনে অংশ নেয়। সামরিক জান্তার হাত থেকে পুরো মিয়ানমার মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন 1027 চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিদ্রোহীরা। তাহলে যতদিন না এই যে সামরিক জান্তার হাত থেকে পুরো মিয়ানমার মুক্ত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই অপারেশন 1027 চলতেই থাকবে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট MCQ চলে আসতে পারে এবং শর্ট নোটসও আসতে পারে যে হোয়াট ইজ অপারেশন 1027। আচ্ছা, আরও যেসব বিদ্রোহী গোষ্ঠী, তাহলে হচ্ছে একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী যাদের অত্যাধুনিক অস্ত্র ও 20 থেকে 30,000-এর মতো সেনা রয়েছে। এদের সমর্থন দেয় হচ্ছে চীন। 1989 সালে তারা মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। এরপর থেকে তারা সাধারণত সশস্ত্র সংঘাত এড়িয়ে চলে। তাহলে এদেরকে সমর্থন দেয় হচ্ছে চীন। নাম হচ্ছে কারেন ন্যাশনাল ইউনিয়ন। তাহলে মিয়ানমারের দক্ষিণ পূর্বাঞ্চলের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন, তারা থাইল্যান্ড সীমান্তে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোতে থাকা সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান জোরদার করেছে। সর্ব দক্ষিণের রাজ্য তনিথারিতে বর্তমানে সামরিক বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হয়। কারেন্নি বিদ্রোহী গোষ্ঠী থাইল্যান্ড সীমান্তের কায়া রাজ্যে কারেন্নি
নিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী রাজ্যটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা রাজ্যের প্রধান শহর লয়কাও দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে এবং শহরটির বাইরে থাকা একটি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে দখল করে নিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি কি তাহলে? হাজার বছর ধরে মিয়ানমারকে বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে, তবে দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল 124 বছর, 1824 থেকে 1948। ইতিহাস থেকে জানা যায় মিয়ানমার মাত্র 12 বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল, বাকি সময় সামরিক সরকার দেশটি শাসন করে। 1962 সালে দেশটিতে প্রথম সেনা অভ্যুত্থান ঘটে। বর্তমানে সামরিক সরকার পূর্ণ নিয়ন্ত্রণ করছে মাত্র 17% ভূখণ্ড, 23% ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীদের দখলে রয়েছে 52% মতো ভূখণ্ড। তাহলে দেখেন, পূর্ণ নিয়ন্ত্রণ করছে সামরিক সরকার মাত্র 17% ভূখণ্ড। ঠিক আছে, সামরিক বাহিনীর মধ্যে চীন সাকাই কিয়াং প্রদেশ এবং উত্তরাঞ্চলের শান এবং শিন রাজ্য ছেড়ে দেয়। 13 নভেম্বর 2023 রাখাইনে আরাকান আর্মির অভিযানের উত্তাপ এসে পড়ে বাংলাদেশ সীমান্তে। তাহলে 13 নভেম্বর 2023 রাখাইনে আরাকান আর্মির অভিযানের উত্তাপ এসে পড়ে বাংলাদেশের সীমান্তে। এটা একটা ইম্পর্টেন্ট একটা তথ্য পেলাম। এই সময় বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে মিয়ানমারের শত শত সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে। এই যে দেখেন, মিয়ানমারের পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী ছবি। আচ্ছা, এখন আমরা দেখব রূপকল্প 2041 স্মার্ট বাংলাদেশ। এটা কিন্তু শর্ট নোটস হিসেবে ভেরি ইম্পর্টেন্ট, চলে আসতে পারে টিকা এবং ছোট এমসিকিউ তো আসতে পারে আর কি। এবং অন্যান্য যে কোনো লেখার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলীর যখন লিখবেন, এই স্মার্ট বাংলাদেশকে আপনার আনতে হতে পারে, মানে রিলেট করে লিখতে হতে পারে। সেই কারণে খুব ভালো একটা ধারণা রাখতে হবে যে স্মার্ট বাংলাদেশটা আসলে কি। স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান, যা 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। তাহলে ডিজিটাল বাংলাদেশ ছিল এতদিন, এখন 2041 সালের মধ্যে আমাদের সরকারের প্রতিশ্রুতি বা স্লোগান হলো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে আর কি। 12 ডিসেম্বর 2022 বাংলাদেশ সরকার সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তখন থেকে এটি দেশের সর্বস্তরের মানুষের কাছে একটি স্বপ্নে পরিণত হয়। বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 4টি স্তম্ভের উপরে গুরুত্ব আরোপ করা হয়। তাহলে এই 4টি স্তম্ভ কি? যথা স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। অর্থাৎ স্মার্ট বাংলাদেশ বলতে বোঝায় মূলত প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা, যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সব কিছুই স্মার্টলি হবে, যেখানে ভোগান্তি ছাড়া প্রতিটি নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ সুযোগ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, ব্লকচেইন, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিংয়ের মতো আধুনিক ও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি, যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্য পরিবেশ, শক্তি ও সম্পদ, অবকাঠামো, আর্থিক লেনদেন, সাপ্লাই চেন, নিরাপত্তা, এন্টারপ্রেনিউরশিপ, কমিউনিটি সহ নানা খাত অধিকতর দক্ষতার দ্বারা পরিচালনা করা হবে। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার প্রচলন করা হবে। ফলে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী শক্তি সম্পন্ন। এখানে ছবি দেখতে পাচ্ছেন, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি, স্মার্ট কমার্স, স্মার্ট পরিবহন। আচ্ছা, পারমাণবিক জ্বালানি, এটা একটা শর্ট নোটস কিন্তু হতে পারে। আর ইংরেজি কি হবে? নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার কি হবে? নিউক্লিয়ার ফিউল বা ফসিল ফিউল, নিউক্লিয়ার এনার্জিটাই বেশি যায়। আচ্ছা, পারমাণবিক জ্বালানি তাহলে কি? পারমাণবিক জ্বালানি হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ টারবাইনে তাপ উৎপাদন করার জন্য ব্যবহৃত উপাদান। পারমাণবিক জ্বালানি যখন পারমাণবিক বিভাজনের মধ্য দিয়ে যায় তখন তাপ তৈরি করে। পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত দুটি প্রধান ধরনের পদার্থ হলো ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম।
ইউরেনিয়াম 235 হলো প্রাকৃতিকভাবে উৎপন্ন আইসোটোপ যা পারমাণবিক বিভাজনের জন্য সবচেয়ে উপযুক্ত। প্লুটোনিয়ামের 239 একটি কৃত্রিম আইসোটোপ যা পারমাণবিক বিভাজনের জন্য ব্যবহার করা হয়। পারমাণবিক জ্বালানি সাধারণত পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহৃত হয় যা পারমাণবিক বিভাজনের নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া তৈরি করে। পারমাণবিক রিঅ্যাক্টরগুলো বিদ্যুৎ উৎপাদন, নৌচালনা এবং চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। পারমাণবিক জ্বালানি একটি শক্তিশালী শক্তি উৎস যা বৈদ্যুতিক শক্তির একটি পরিষ্কার এবং দক্ষ উৎস হতে পারে। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা রিঅ্যাক্টরের ছবি। আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে ভিন্ন। নিউক্লিয়ার ফিউয়েলের শক্তি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক গুণ বেশি। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে আবার ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যায় বিধায় অনেকে এই জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবেও অভিহিত করে। আমরা ইংরেজিতে জানি রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, সেটার বাংলা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। সো রিনিউয়েবল এনার্জিও যদি আসে সেক্ষেত্রেও আপনার উত্তরটা কিন্তু এটাই হবে, পারমাণবিক জ্বালানিটাই হবে। এই জন্য এই যে রিনিউয়েবল জ্বালানি বা নবায়নযোগ্য জ্বালানি কেন বলা হয়, কারণ ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে আবার ব্যবহারযোগ্য জ্বালানি পাওয়া যায়, এই কারণে এটাকে নবায়নযোগ্য জ্বালানিও বলা হয়। তেল, গ্যাস বা কয়লার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি থেকে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমনের কোনো সুযোগ নেই। এটিকে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ও নির্মল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি বলা হয়। তবে পারমাণবিক জ্বালানির যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি রয়েছে এর উৎপাদন এবং নিষ্পত্তি উভয়েরই বড় পরিবেশগত ও নিরাপত্তাজনিত উদ্বেগ। তাহলে এখানে আমরা রিঅ্যাক্টরের ছবি দেখতে পাচ্ছি, পারমাণবিক প্লান্ট আর কি, এগুলো হচ্ছে নিউক্লিয়ার প্লান্ট। জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল বা আইন হচ্ছে আন্তর্জাতিক প্রাঙ্গণে, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়েন এবং ডিপ্লোমেসি অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স যাদের ইচ্ছা, যারা হয়তো ভবিষ্যতে ডিপ্লোম্যাট হতে চান, তাদের এটা জানা অবশ্য কর্তব্য। এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য শর্ট নোটস আকারে কিন্তু এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা শর্ট নোটস বা টিকা, এটা আমরা এখন দেখব। জেনেভা কনভেনশন একটি মানবাধিকার চুক্তি। 12 আগস্ট 1949 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জেনেভায় পৃথিবীর 58টি দেশের মধ্যে যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধির ওপর 4টি আন্তর্জাতিক চুক্তি ও 3টি প্রোটোকল সমন্বয়ে গৃহীত হয়, যা জেনেভা কনভেনশন বা 4টি রেড ক্রস কনভেনশন নামেও পরিচিত। জেনেভা কনভেনশনের চুক্তি 4টির প্রধান উদ্দেশ্য হলো, প্রথমত যুদ্ধক্ষেত্রে আহত ও রোগাক্রান্ত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি করা। দ্বিতীয়ত সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি করা। তৃতীয়ত যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিত করা। এবং চতুর্থত যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণকে রক্ষা করা। অর্থাৎ জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক যুদ্ধ সংক্রান্ত আইন যা যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের স্বার্থ সংরক্ষণ করে। এখানে দেখেন 12 আগস্ট 1949 সালে সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহাসিক জেনেভা কনভেনশন চূড়ান্ত হয়, এটার ছবি দেওয়া আছে। এই চুক্তিতে বলা হয় যে যুদ্ধবন্দীদের প্রতি মানবিক আচরণ করতে হবে, কোনো তথ্য উদ্ঘাটনের জন্য তাদের উপরে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন চাপিয়ে দেওয়া যাবে না, বন্দী হওয়ার পরপরই তাদের বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিতে হবে ইত্যাদি মানবাধিকার শর্ত এই চুক্তিতে অন্তর্নিহিত হয়। এতে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে আলোচনার মাধ্যমে পারস্পরিক বন্দি প্রত্যর্পণ নির্ধারিত হলে কিংবা কোনো নিরপেক্ষ রাষ্ট্র বন্দীদের আশ্রয় দিতে সম্মত হলে বন্দীদের বন্দিদশা থেকে অব্যাহতি দিতে হবে। 1862 সালে হেনরি ডুনান্ট যুদ্ধের বিভীষিকা নিয়ে তার মেমোয়ার অব সলফেরিনো বইটি প্রকাশ করেন। যুদ্ধকালীন অভিজ্ঞতা থেকে তিনি 2টি প্রস্তাব উপস্থাপন করেন, যথা প্রথমত যুদ্ধকালীন সময়ে একটি স্থায়ী ত্রাণ সংস্থা এবং দ্বিতীয়ত একটি সরকারি চুক্তি যা সংস্থাটির নিরপেক্ষতার স্বীকৃতি দেবে এবং যুদ্ধাঞ্চলে সংস্থাটিকে সাহায্য প্রদানের অনুমতি
দেবে। প্রথম প্রস্তাবটির কারণে প্রতিষ্ঠা পায় রেড ক্রস, আর দ্বিতীয়টি জন্ম দেয় প্রথম জেনেভা কনভেনশন। এই দেখেন হেনরি ডুনান্টের ছবি এবং এ মেমোর অফ সেলফারিনো বইটির আসল কাভার। ঠিক আছে, এই দেখেন ছবি, মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তথ্যগুলো প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। আচ্ছা, বঙ্গবন্ধু চেয়ার। তাহলে এখন আমরা দেখব বঙ্গবন্ধু চেয়ার জিনিসটা কি এবং এটা নিয়ে বিস্তারিত জানব। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি, জীবন ও কর্ম বিশ্বের কাছে আরও উজ্জ্বল করতে এবং বাংলাদেশ বিষয়ক গবেষণাধর্মী কাজগুলোকে তুলে ধরতে দেশ ও বিশ্বের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে। এ পদে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। এ পদটি জাতীয় বেতন স্কেলের প্রথম গ্রেডের অধ্যাপকের পদের সমমান পদ। এখানে বঙ্গবন্ধু চেয়ারের ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা নিয়োগ পান, তাহলে কারা এটা নিয়োগ পান? সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে প্রথিতযশা অধ্যাপক ও গবেষকদের সম্মানজনক এ পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত গবেষক অধ্যাপকের সমমান বেতন ভাতা ও বিশ্ববিদ্যালয়ে আবাসনের সুবিধা পান। এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা বঙ্গবন্ধু চেয়ার বা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদবিতে ভূষিত হন। সাধারণত 2 বছর পর কিংবা কোনো কোনো ক্ষেত্রে 1 বছর পর এ পদে নিয়োগ দেয়া হয়। গবেষণার ক্ষেত্র। বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ভেদে গবেষক নিয়োগের নীতিমালা ও গবেষণা ক্ষেত্রের ভিন্নতা রয়েছে। নিয়োগপ্রাপ্ত অধ্যাপককে যে দায়িত্ব পালন করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন, কীর্তি, চেতনা, দর্শন ইত্যাদি বিষয়ে গবেষণা ও তা পুরো পুস্তক আকারে প্রকাশের জন্য কমিটির নিকট দাখিল করা। প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়নে বঙ্গবন্ধুর জীবন দর্শন অন্তর্ভুক্তকরণ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, উচ্চশিক্ষা, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি নিয়ে গবেষণা। বঙ্গবন্ধু চেয়ার পদটি সৃষ্টি করা হয় মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন, কীর্তি, আদর্শ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, উচ্চশিক্ষা, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সঙ্গে সম্পৃক্ত প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের জন্য। নীতিমালা অনুযায়ী পিএইচডি ডিগ্রিধারী জাতীয় বা আন্তর্জাতিকভাবে সর্বজন বিদিত বাংলাদেশি পণ্ডিত, শিক্ষকতায় যার কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, যিনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা এমন ব্যক্তিত্ব বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে নিয়োগ পাবেন। এজন্য তিনি সম্মানী সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। তাহলে বুঝেন এখানে তার যোগ্যতাটা কি? 20 বছরের কমপক্ষে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রি হোল্ডার হতে হবে, আন্তর্জাতিকভাবে সর্বজন বিদিত বাংলাদেশি পণ্ডিত এবং কি একজন এমন ব্যক্তিত্ব যিনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা এমন ব্যক্তিত্বরাই হতে পারবে বঙ্গবন্ধু চেয়ার। বাংলাদেশে বঙ্গবন্ধু চেয়ার, তাহলে যারা যারা নিয়োগ পেয়েছেন তাদের এখন আমরা একটু দেখে নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা এবং তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 1998 সালে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বেগম জেবুন্নেসা এবং কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রথম এ পদটি প্রবর্তিত হয়। বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের পর অধ্যাপক এনায়েতুর রহিম বঙ্গবন্ধু চেয়ার পদে প্রথম অধিষ্ঠিত হন। তাহলে সর্বপ্রথম অধ্যাপক এনায়েতুর রহিম, তাহলে উনি হচ্ছেন সর্বপ্রথম বঙ্গবন্ধু চেয়ার পদে প্রথম অধিষ্ঠিত হন। তাহলে এটা একটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। এরপর 2009 সালে বিশিষ্ট কথাসাহিত্যিক ও অধ্যাপক হাসান আজিজুল হক বঙ্গবন্ধু চেয়ার দায়িত্বপ্রাপ্ত হন। 2017 সালের অগাস্টে এ পদে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। 2019 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
বিভাগের অধ্যাপক ডক্টর আতিউর রহমান বঙ্গবন্ধু চেয়ার পদে নিযুক্ত হন। 2023 সালে নিযুক্ত হন অধ্যাপক ডক্টর ফখরুল আলম। তাহলে এখানে সবার ছবি আমরা দেখব, ডক্টর মুনতাসির মামুন, হাসান আজিজুল হক, ডক্টর ফখরুল আলম এবং ডক্টর আতিউর রহমান। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 27 আগস্ট 2017 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 510তম সভায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে বঙ্গবন্ধু চেয়ার পদ সৃষ্টির সুপারিশ করা হয়। 3 জানুয়ারি 2019 বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির প্রথম সভায় তৎকালীন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। 7 মার্চ 2017 ইফতেখার উদ্দিন চৌধুরী এ পদের দায়িত্ব গ্রহণ করেন। এরপর 27 ফেব্রুয়ারি 2021 বিশ্ববিদ্যালয়ের 529তম সিন্ডিকেট সভায় এক্সট্রাঅর্ডিনারি অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এই যে দেখেন ইফতেখার উদ্দিন চৌধুরীর ছবি এবং ডক্টর মুনতাসির মামুনের ছবি। আচ্ছা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি আমরা সবাই চিনি। 2018 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিইউপি বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়। তাহলে 2018-তে বিইউপিতে প্রতিষ্ঠা করা হয়। 1 মার্চ 2018 এ পদে যোগ দেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ইসলামী বিশ্ববিদ্যালয় দেখি, 20 জুলাই 2017 ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা এবং এ সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেওয়া হয়। 2 অক্টোবর 2018 বিশ্ববিদ্যালয়ের 242তম সিন্ডিকেট সভায় 2 বছরের জন্য অধ্যাপক শামসুজ্জামানকে বঙ্গবন্ধু চেয়ার নিয়োগ দেওয়া হয়। বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর পর্যায়ে পঠন পাঠন এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়। কুয়েট 10 ও 17 এপ্রিল 2021 অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট 73তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ার নীতিমালা অনুমোদন করা হয়। 10 আগস্ট 2022 অনুষ্ঠিত সিন্ডিকেটের 83তম সভায় 2 বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে অধ্যাপক খুরশিদা বেগমকে নিয়োগ দেওয়া হয়। বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর নিয়োগে কুয়েট দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। তাহলে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে কুয়েট, যেখানে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর নিয়োগ দেওয়া হয়। তাহলে এখানে শামসুজ্জামান খানের ছবি দেখতে পাচ্ছি, খুরশিদা বেগমের ছবি এবং এখানে দেখেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের ছবি দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, তাহলে 2023 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবর্তন করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2 ডিসেম্বর 2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের 252তম সিন্ডিকেট সভায় অধ্যাপক হারুনুর রশিদকে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনয়ন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11 মার্চ 2020 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 498তম সিন্ডিকেটের সভায় বঙ্গবন্ধু জীবন ও দর্শন নিয়ে উচ্চতর গবেষণার লক্ষ্যে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ IBS বিভাগে বঙ্গবন্ধু চেয়ার পদ সৃষ্টি করা হয়। 11 ডিসেম্বর 2021 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 509তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে 2 বছরের জন্য মনোনীত হন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা। এখানে দেখেন হারুনুর রশিদের ছবি এবং সনৎ কুমার সাহায়ের ছবি দেওয়া আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাহলে 19 সেপ্টেম্বর 2022 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 90তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পায়, তবে এখনও এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা BPATC বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়। 11 মার্চ 2020 কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই যে দেখেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, উনি কিন্তু অনেক ভালো একজন ফেমাস রাইটার। ওনার প্রথম উপন্যাস হচ্ছে উত্তর সারথি, আমার কাছে আছে কিন্তু আমি এখনো পড়তে পারিনি, পড়ার ইচ্ছা আছে, আমি কিনে রেখেছি। উত্তর সারথি ওনার একটা উপন্যাস আছে, খুবই ভালো উপন্যাস, আপনারা দেখতে পারেন। বিদেশে বঙ্গবন্ধু চেয়ার, তাহলে বিদেশে বঙ্গবন্ধু চেয়ার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় 1999 সালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ স্থাপন করা হয়। 2002 সালের পর কোনো শিক্ষক এ ফেলোশিপের আওতায় যোগদান করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার পুনরায় বঙ্গবন্ধু চেয়ার চালুর উদ্যোগ গ্রহণ করে।
31শে মার্চ 2021 বাংলাদেশ চেয়ার নির্বাচিত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। 7 আগস্ট 2023 হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর সোনিয়া নিশাত আমিন। এই যে দেখেন ডক্টর সোনিয়া নিশাত আমিন এবং হারুনুর রশিদের ছবি। দিল্লি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়। 12 জুলাই 2021 সিসিআর ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা পরবর্তী 5 শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে। 14 ডিসেম্বর 2021 বঙ্গবন্ধু চেয়ার নিয়োগ পান বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। এই দেখেন শহীদুল হকের ছবি। সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় 2021 সালে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর নামে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, জিনোমিক্স ও বায়ো ইনফরমেটিক্স বিভাগের পরিচালক অ্যান্ড্রু শাপকে বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই চেয়ারের আওতায় বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত প্রতিষ্ঠানসমূহের চাহিদাভিত্তিক সমসাময়িক বিষয়ের উপর জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের 6 জন গবেষক পিএইচডি এবং 15 জন গবেষক পোস্ট ডক্টরাল গবেষণা করার সুযোগ পান। 12 ডিসেম্বর 2021 ঢাকার ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC চত্বরে GIFS এর একটি আঞ্চলিক অফিস চালু হয়। যে দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর ছবি। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাহলে 2018 সালে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি AIT বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়। এ লক্ষ্যে 15 মার্চ 2018 AIT কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চেয়ার থেকে পিএইচডি ফেলো প্রদান করা হবে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর জয়াশ্রী রায় বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চেয়ার প্রফেসরশিপ ও ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য $8 লাখ 4 বছর মেয়াদী তহবিল গঠন করা হয়। যে দেখেন ছবি ডক্টর জয়াশ্রী রায়। তো ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি কাজে দিবে। আর যত ইম্পর্টেন্ট শর্ট নোটস ছিল সেটা আমরা দেখে ফেললাম। পরবর্তী ক্লাসে আরও কিছু শর্ট নোটস নিয়ে হাজির হয়ে যাব। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।